নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে জানাই মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা নেবেন। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং পুজোর জন্য বোধহয় প্রস্তুতিও খুব ভালোভাবেই নিচ্ছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা গল্প পত্নী ও প্রেয়সী। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি গল্প পত্নী ও প্রেয়সী। কলেজে ঢুকিয়া স্তব প্রেমে পড়িবার জন্য অমানসিক চেষ্টা করিয়া আসিতেছি, অথচ আজ পর্যন্ত পড়িতে পারিলাম না অর্থাৎ পাইলাম না। মাত্র একটি তরুণীর অভাবে, কুমারী, বিধবা অথবা সধবা, যাহা হোক, হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম ফোটে ফোটে হইয়াও ফুটিল না। গলা না থাকিলেও গান গাওয়া চলিতে পারে। বউ ব্যতি রেখে শ্বশুরবাড়ি যাওয়াও খুব বেশি অসম্ভব নয়, কিন্তু তরুণীর উপস্থিতি ব্যতীত প্রেমে পড়া আজ পর্যন্ত কোথাও শুনিয়াছি বলিয়া মনে পড়ে না। তাই বলিতেছিলাম, আমার অযৌবন সাধনা, আপ্রাণ চেষ্টা, শরৎ, রবি, সেলি, গেটস সমস্তই ব্যর্থ হইয়া গেল একটিমাত্র তরুণীর অভাবে। হায় নির্দয় বিধাতা! তাই বলিয়া আপনারা সিদ্ধান্ত করিবেন না। নির্দয় বিধাতা যাহার রাজ্য হইতে তরুণী নামক একটি প্রয়োজনীয় জীবনকে চিরদিনের মতো নির্বাসন দিয়েছেন। তরুণী আছে, অফুরন্ত আছে, কোথায় নয়, পথে ঘাটে, ট্রামে, বাসে, থিয়েটারে, সিনেমায়, স্কুলের দৌড়ে, কলেজের ঘরে তরুণীর হরির লুট, কিন্তু হাতের কাছে একটিকেও পাইলাম না। লক্ষ লক্ষর মধ্যেও অলক্ষ্য রহিয়া গেল। এদিকে হতভাগ্য আমির বয়স বিনা বাক্য ব্যয়ে বাড়িয়া চলিতেছে। একবারও ফেল করিতে পারি নাই বলিয়া কলেজের মেয়াদ শেষ হইয়া আসিতেছে, অর্থাৎ ডানা মেলিয়া খোলা আকাশে ওড়ার দিন সংকীর্ণ হইয়া আসিতেছে। এহেন সময় জানিতে পারিলাম পিতা মাতা আমাকে স্ত্রী নামক একটি উপসর্গ জুটাইয়া দিবার তালে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন। হায়, স্ত্রীর ন্যায় প্রেমে পড়িবার এত বড় প্রতিবন্ধক আর কি আছে? বিবাহ মানে মুক্ত আকাশ হইতে উদ্দাম পক্ষ যুগল গুটাইয়া আনিয়া চিরদিনের মতো একটিমাত্র বৃক্ষের কোঠরে কবরিত হওয়া, নীড় বাঁধিবার উপযুক্ত কিছু খড়কুটো সংগ্রহের নিমিত্তই বাঁচিয়া থাকা, খাইবার এবং খাওয়াইবার উপযুক্ত কিছু পাকা ফল জুটাইতে পারিলেই চরিতার্থ হওয়া। এক কথায় সমস্ত সম্ভাবনার ইতি, সমস্ত কেরিয়ারটাই মাটি। যাক, যাহা মাটি হইবার তাহা হইবেই। বিশ্বশুদ্ধ লোকের যাহা হইতেছে আমার বেলাতেই তাহার ব্যতিক্রম হইবে এমন আশা করি না। আক্ষেপ শুধু এই, মাটি হইবার পূর্বে আশা মিটাইয়া খাঁটি প্রেমের আস্বাদ পাইলাম না। রবীন্দ্রনাথের কবিতার লাগসই লাইনগুলি মুখস্থ করিয়া করিয়া অবশেষে ভুলিতে বসিয়াছি। গভীর রাত্রে জানালার ধারে মোমবাতি জ্বালাইয়া শেলি পড়িবার অভ্যাস ক্রমশ ছাড়িতেছে। বাড়ির লোকেরা ঘুমাইয়া পড়িলে চন্দ্রালোকিত নির্জন ছাদে বেড়াইবার স্পৃহা এখন ক্ষীণ। শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হিসাবে বৈষ্ণব বনিতেছি। দুধ খাওয়া ত্যাগ করিয়াছি, পেট ভরিয়া ভাত খাওয়া বন্ধ করিয়াছি। রাত্রে গপ গপ করিয়া ডাল ভাত গিলিবার বদলে খান কয়েক ফুলকা লুচি খাইতেছি। আরও নানাবিধ কসরত এখনো ধরিয়া আছি। যদি সহসা ভাগ্য গগনে চন্দ্রোদয় হয়, কিন্তু কই, ঈশ্বরের অবিবেচনায় আজ তো একটি তরুণী তো দূরের কথা, তাহার একটু চুলের ডগা পর্যন্ত দেখিতে পাইলাম না। প্রেমে পড়া, প্রেম করা,
একখানা অতি সাধারণ, অতি সস্তা, অতি তুচ্ছ ব্যাপার, যাহা যদু পড়িতেছে, মধু পড়িতেছে, রাম শ্যাম গোপাল গোবিন্দ, চটকলের কুলি, সাঁওতালি মজুর, কয়লাকাটা ভূত, পদ্মাপাড়ের মাঝি, মুখ্য গাধা, উজবুকেরা পর্যন্ত বিনা চেষ্টায় অনায়াসে করিয়া চলিয়াছে। তাহা আমি, এই শ্রীযুক্ত অমুক এম.এ, একবারের জন্যেও করিবার সুযোগ পাইলাম না। এ যন্ত্রণার সান্ত্বনা কোথায়? এদিকে বিবাহের দিন নিকটবর্তী হইয়া আসিতেছে। হায়, এই বিদ্যা বুদ্ধি কাব্য অনুভূতি, এই অগাধ অসীম অনন্ত হাহাকার, এই যৌবন বেদনারসে উচ্ছল দিনগুলি লইয়া অবশেষে কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করিব? স্ত্রী, ছি ছি, সেই নারী যাহার সহিত ফার্স্ট ক্লাস ট্রেনের নির্জন কামরায়, স্বপ্নময় ড্রয়িং রুমে, সিমলা শিলং গারো পাহাড়ে অথবা কলিকাতার প্রকাশ্য রাজপথে একটা আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয়, দেখা সেই ঘটক ঘটকি, দেনা পাওনা, দর দস্তুর, নাপিত পুরুত ইত্যাদি বহু ঘাটের লোনা জল খাইয়া চিরাচরিত প্রথায় ছাদনা তলায়। মানে আমার পিতা পিতামহ প্রপিতামহ এবং তস্যরাও যাহা করিয়া আসিয়াছেন, আমিও তাহাই করিব। তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন? জয়দেব কলম ধরিলেন কেন? শেলি, বায়রন, কিটস এবং আরও অন্যরা সিলেবাসে না থাকায় যাহাদের নাম জানি না, তাহারা জন্মিয়াই মরিলেন না কেন? প্রেমে পড়িবার চেষ্টা কি আজ করিতেছি? সেই কৈশোরকাল হইতে তো ওই একটিই বাসনা। তখন ছাদে উঠিয়া ঘুড়ি ওড়াইতে ওড়াইতে চোখ খারাপ হইয়াছে, লাটাই সুতা খরচ হইয়াছে, কিন্তু কোনো রূপসী কিশোরী সেই সুতার জালে আটক পড়ে নাই। আশপাশের বাড়ির জানালায় আর বারান্দায় তাকাইয়া তাকাইয়া পাড়ার সমস্ত মেয়েগুলোর শাড়ির পাড় মুখস্থ হইয়া গিয়াছে, কিন্তু একটা মেয়েরও মুখ মুখস্থ করিবার অবকাশ পাই নাই। তাছাড়া চিরকালের বসত বাড়ির এই পাড়ায় জন্মিয়া অবধি যে মেয়েগুলোকে পেনি পড়া মূর্তিতে রাস্তায় দাগ টানিয়া এক্কা দোক্কা খেলিতে দেখিয়াছি, তাহাদের তো এখন তাহারা বেনি দুলাইয়া এবং আঁচল দুলাইয়া স্কুলে গেলেও টেপি খেদি ভূতি মেনি ছাড়া ভাবিতেই পারি না। অতএব আমার মনের দর দালানে দাগ করিবার ক্ষমতা হয় নাই তাহাদের। একদিন পাশের জগৎবাবুদের ছাদে হঠাৎ একটি অপরিচিতা তরুণীর দেখা পাইয়াছিলাম। রূপসী না হইলেও তরুণী তো বটেই। অতএব সঙ্গে সঙ্গে প্রেমে পড়িবার জন্য আলগোছ হইয়া উঠিয়াছিলাম, অর্থাৎ অনিমেষ নয়নে তাহার দিকে তাকাইয়া দেখিতেছিলাম, যদি তাহার দৃষ্টিপথে পড়ি। তা পড়িয়াও ছিলাম, কিন্তু পরের ইতিহাস যৎপরণাস্তি করুণ। সকর্ণে শুনিলাম তরুণীর কলকণ্ঠ, দেখ দিদি দেখ, ওই লাল বাড়িটার ছাদে একটা ল্যাগ ব্যাগে ছোঁড়া কিরকম অসভ্যের মতো হাঁ করে তাকিয়ে রয়েছে। শিহরিয়া স্তম্ভিত হইলাম। জগৎবাবু স্ত্রী নিম্ন কণ্ঠে করিলেন, আরে চুপ, ও তো ভাদুরীদের। থাক, ডাক নামটা প্রকাশ করিতে চাহি না, তবে এটা বলিতে পারি, পিতামাতারা ছেলে মেয়ের ডাক নামকরণের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না ইহারা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হইবে। জগৎবাবু স্ত্রীর বাক্যের শেষাংশ শুনতে পাইলাম, ওটা তো নেহাত বাচ্চা রে, ঘুড়ি উড়িয়ে বেড়ায়, দেখিস না ছেলে মানুষ। অপর কণ্ঠ, ছেলে মানুষের মতো ভাবভঙ্গি তো নয়, টেরির বাহার দেখে তো তাক লেগে যাচ্ছে। পাড়ায় থাকো, এসব হতচ্ছাড়া ডেপো ছোঁড়াদের শায়েস্তা করতে পারো না? কখনো কোনো কাব্যে নাটকে নায়ক সম্পর্কে নায়িকার এরূপ জোরালো উক্তি শুনি নাই। বেদটা হতো কিসের মতো যেন ঘাড় নিচু করিয়া ছুটিয়া নামিয়া আসিলাম।
ব্যাস, বাড়ি বসিয়া প্রেমে পড়িবার স্বপ্ন ওইখানেই ইতি। অতএব পথে সর্বদাই বাসে চড়িবার সময় প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি। কখনো কোনো মেয়েকে মানিব্যাগ হারাইয়া কি বলে ভীতচকিত নেত্রে ইতস্তত চাহিতে দেখি নাই। রাস্তায় পাশ ছাড়িয়া মাঝখান দিয়া চলিতে চলিতে অপেক্ষা করিয়া করিয়া হাল ছাড়িয়াছি। কেহই রোল ছড়ায় কি মিনারখানা চাপা দিতে দিতে সাদরে গাড়িতে তুলিয়া লয় নাই। একদিন একটা ড্রাইভার কালা বলিয়া গালি দিল, তদবধি আবার ফুটপাত দিয়া হাঁটিতেছি। শুধুই কি কলকাতায়, সিমলা, শিলং, পুরী, রমনা, গড়হিল, কালিম্পং, কোথায় না গিয়াছি। হাতের কাছের গিরিডি, মধুপুর, দেওঘর, দার্জিলিংয়ের নাম আর নাই করিলাম। বেড়াইতে নয়, বায়ু পরিবর্তনের জন্যও নয়, কেবলমাত্র একটি তরুণীর জন্য। কিন্তু কৃতকার্য হয় নাই। বুঝিয়াছি ওরা শুধু গল্পে উপন্যাসেই থাকে, বাস্তবে কি আদৌ থাকে না? থাকে, আছে, কিন্তু যেমন তরুণী আছে তেমনি তাহার আশেপাশে গোপ আছে, দাঁড়িয়ে আছে, বর্ষীয়সী জননীর শোন দৃষ্টি আছে। অথচ গল্পে উপন্যাসে এসব কিছুই থাকে না। নাই 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 জঙ্গলাকীর্ণ টিলার ওপর ক্রন্দননিরতা উদাসিনী, নাই জ্যোৎস্না প্লাবিত বালুবেলায় রহস্যময়ী একাকিনী, নাই বেওয়ারিশ সমাজ সংস্কারিকা, নাই বোহেমিয়ান দুঃসাহসিকতা। অতএব কিছুই নাই। জীবনের রস নাই, যৌবনের রং নাই। সাধে বলিতেছি, পৃথিবীটা একটা ঘষা পয়সার মতো লাগিতেছে। কথাটা কোথায় যেন পড়িয়াছিলাম। মনের অবস্থা এখন এইরূপ শোচনীয়, ঠিক সেই সময় বিবাহ হইল। পাঠক লক্ষ্য করিবেন, বিবাহ করিলাম না, বিবাহ হইল। ভাদুরী বাড়ির আর 5টা ছেলের যেমন করিয়া বিবাহ হয়, ঠিক তেমনই করিয়া। সেই ঘটক ঘটকি, দেনা পাওনা, অধিবাসের তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, লুচি, ছোলার ডাল, মাছের কালিয়া, পান্তুয়া ইত্যাদি ইত্যাদি। লোকজন ভোজ খাইয়া অনেক সুখ্যাতি করিল। কোনোখানে ত্রুটির নাম মাত্র রহিল না। কেহ একবার আমার ব্যথাহত হৃদয়ের প্রতি দৃষ্টিপাতও করিল না। আমিও অগত্যা যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম। সত্যের অপলাপ না করিলে বলিতে হয়, স্ত্রীকে দেখিবা মাত্র মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গে ভালোবাসিয়া ফেলিলাম। না না, ভুল করিবেন না, ভালোবাসিয়াছি, তাই বলিয়া প্রেমে পড়ি নাই। ভালোবাসা এক, প্রেমে পড়া আর এক। স্ত্রীকে কে না ভালোবাসে? আপনারাই কি বাসেন না? তাই বলিয়া তাদের সহিত প্রেমে পড়িতে গিয়েছেন কি? সময়ে চা না পাইলে, অথবা হাতের কাছে গামছা না পাইলে স্ত্রীর ওপর অনায়াসেই একটু আধটু বিরক্ত হওয়া যায়, অথবা বাজার খরচ বেশি করিলে বা নিশীথ রাত্রে ছেলে ঠ্যাঙাইলে তিরস্কার করা যায়। ছাদে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দা হইতে ফেরিওয়ালা ডাকা সম্বন্ধে শাসন করাও চলিতে পারে। কিন্তু পারিবেন আপনার রহস্যময়ী প্রেমিকার সহিত এইরূপ ব্যবহার করিতে? তখন ছাদে চুল শুকাইতে দেখিলে ভোরের শুকতারার সহিত তুলনা করিয়া ধন্য হইবেন। বাজে খরচ করার মধ্যে একটা অলৌকিক সারল্য দেখিয়া মুগ্ধ হইবেন এবং এক পেয়ালা চা, তা সে যত দেরিতেই হোক, পাইলে কৃতার্থ হইবেন। অবশ্য ঠ্যাঙাইবার মতো ছেলে তাহার না থাকাই উচিত। থাকিলেও এটা ঠিক, তিনি আপনার সম্মুখে রণচণ্ডীর ভূমিকায় না নামিয়া বড়জোর বলিবেন, তুষ্টু ছেলে চকলেট পাবে না। নায়িকার পক্ষে যাহা বলা শোভন। যাই হোক,
স্ত্রীর সহিত যে প্রেম হয় না এ বিষয়ে সন্দেহ নাস্তি। তিনি সাঁঝের তারকাও নয়, ভোরের যুথিকাও নয়, স্বপ্নও নয়, মায়াও নয়, দস্তুর মতো একটা জলজ্যান্ত জীব, আজীবন ভাত কাপড়ের দায় লইয়া যাহার সহিত ঘরকন্যা করিতে হয়, তাহার সম্পর্কে প্রেম শব্দটাই তো মশাই ন্যাকামি। স্ত্রীকে দেখিয়া মুগ্ধ হইলাম যত, বিধাতা পুরুষকে গালি পারিলাম তত। হায়, ইহাকেই 2 দিন আগে একবার দেখাইলে কি ক্ষতি ছিল? একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম। এই অষ্টাদশ বসন্তের মালাগাছিকে বিবাহ করিয়া বসার মতো বর্বরতা আর কি আছে? কোথায় জ্যোৎস্নালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশতলে পাখির কাকলির মধ্যে সহসা চারিচোখে দেখা, আর কোথায় 500 কৌতূহলী চক্ষের সম্মুখে মাথার ওপর চাদর চাপাইয়া ইডিয়েট নাপিতটার অসাব্র গালি গালাজের মধ্যে বলিয়া কহিয়া শুভদৃষ্টি। রে ছ! যাক, প্রেমের আশায় জলাঞ্জলি দিয়া নির্বিঘ্নে সংসার যাত্রা নির্বাহ করিয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়াই স্থির করিলাম। এতদিনের আশা তরুকে নির্মূল করিতে কষ্ট হইল বই কি, কিন্তু সুখের মূল্যেই শান্তি কিনিতে হয়। সংসার এমনই ঠাই। স্ত্রীর কাছে এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয়ের ত্রিসীমানাতেও আসিতে দিই নাই। এইভাবেই সংসার সমুদ্রে জীবন তরণীখানি ভাসাইয়াছি। সহসা বিনা মেঘে বজ্রাঘাত। না, বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর কোনো তুলনা খুঁজিয়া পাইতেছি না। ঘটনাটি কিরূপে জানিতে পারিলাম শুনুন। বন্ধুবর্গ লইয়া জোর আড্ডা বসাইয়াছি। সহসা বাড়তি একজোড়া তাসের আবশ্যক হইল। ভিতরে গিয়া স্ত্রীর নিকট আর্জি করিতেই তিনি আলগোছে দূরে শাড়ির আঁচল হইতে চাবির গোছা খুলিয়া আমার হাতে দিলেন। দেখি তাহার আশেপাশে স্তূপীকৃত মোচার খোলা, 2টি হাত মোচার আঠায় কলঙ্কিত। ব্যাপারটা বড়ই দৃষ্টিকটু ঠেকিল। না হয় স্ত্রী, নেহাতি স্ত্রী মাত্র, তবু 18 বছর বয়স তো। যাহারা একটি 18 বছরের মেয়ের চাপার কলির মতো আঙুল দিয়া মোচা কাটায়, তাহাদের পাপের প্রায়শ্চিত্ত কি? ভাবিতে ভাবিতে ঘরে গিয়া স্ত্রীর বাক্স খুলিলাম, আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিচাইয়া উঠিল। হ্যাঁ মহাশয়, জড় পদার্থ খিচাইতে পারে, ভ্যাংচাইতে পারে। বাক্স খুলিতেই চোখে পড়িল একটা চ্যাংড়া ছোঁড়া দাঁত বাহির করিয়া হাসিতেছে। ছোঁড়া মানে ছোঁড়ার ফটো। ইচ্ছা হইল ফটোখানা লইয়া টানিয়া ডাস্টবিনে ফেলিয়া দিই, কিন্তু না, তদন্ত করা আবশ্যক। চাকর দিয়া বাহিরে খবর পাঠাইলাম, হঠাৎ কলিক পেন ধরিয়াছে, বিছানায় পড়িতে হইয়াছে। চুলোয় যাক তাসের আসর, বন্ধুদের মনে করা, তাহাতেই বা কি আসে যায়? ঘরে যাহার আগুন লাগিয়াছে তাহার আবার সামাজিকতা। কিছুক্ষণ পরে স্ত্রী আসিলেন, আঁচলে ভিজে হাত মুছিতে মুছিতে দিব্য হাসি হাসি মুখে। মুখের কোথাও অপরাধের চিহ্ন মাত্র নাই। মনে মনে বলিলাম, নারী, তোমার অসাধ্য কাজ নাই। স্ত্রী প্রফুল্ল কণ্ঠে কহিলেন, তাস নিয়ে গেলেন না যে বড়, পাতা বিছানা রেখে লো হলো বুঝি? বলা বাহুল্য, শয্যা গ্রহণই করিয়াছিলাম, কথাটা কানে যাইতেই লাফাইয়া উঠিলাম। এ কি, কাহার বিছানায় অঙ্গ ঢালিয়াছি? বাঁচিয়া থাক আমার ইজি চেয়ার। তৎক্ষণাৎ বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িলাম। বিচারকের স্বরে কহিলাম, শুনে যাও এদিকে। স্ত্রী কৌতুক হাসে কহিলেন, আরে বাস, আষাঢ়স্য প্রথম দিবস যে, কি ব্যাপার? কৌতুকে কর্ণপাত করিবার সময় নয়। জলদ গম্ভীর স্বরেও কহিলাম, এটা কি? সঙ্গে সঙ্গে ফটোখানার দিকে অঙ্গুলি নির্দেশও করিলাম অবশ্য। বাতাহত কদলী বিক্রবৎ করিয়া
যাওয়াটা বড়ই সেকেল হইয়া গিয়াছে। অতএব আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল শতদলের মতো মুখখানি কাগজের ন্যায় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হইয়া যাইবে, কারণ ভালো ভালো গল্প উপন্যাসে সেইরূপ লেখা থাকে। কিন্তু আশ্চর্য হইলাম তাহার ব্যবহারে। হেজলিন মার্জিত মুখ, সৌন্দর্যের এতটুকু পরিবর্তন হইল না। পলক মাত্র সেদিকে তাকাইয়া অনায়াসে উত্তর দিলেন, ওটা ওটা ফটো। দেখুন ধৃষ্টতা, কিন্তু আমি কি অল্পে ছাড়িব? কহিলাম, ফটো তো জানি, কিন্তু কার? ওহ, এক ভদ্রলোকের। শুনুন মহাশয়, পরস্থির বাক্সে যাহার ফটো থাকে সেও ভদ্রলোক। কটুস্বরে বলি, ভদ্রলোকের নামটি জানতে পারি কি? একটু কষ্ট করলেই জানা যায়। কুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া দেখিলাম, যেটা এতক্ষণ দেখি নাই। ফটোর গায়েই কোণের দিকে লেখা রহিতেছে, তোমার বিনয়। অগ্নিতে ঘৃতাহুতির কথা শুনিয়াছি, নিজের মধ্যে তা স্পষ্ট অনুভব করিলাম। টেবিলের ওপর চাপড় দিয়া কহিলাম, তোমার কাছে ওর ছবি থাকে কেন? থাকবে না কেন শুনি। এ কি, এ যে স্পষ্ট বোহেমিয়ান ভাব, তার মানে রীতিমতো সাহসিকা। যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট পরার বয়স হইতে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছিলাম, তাহাকে অবশেষে কিনা নিজের ঘরের মধ্যেই পাইলাম। কিন্তু বিবাহের পূর্বে ও পরে অনেক তফাৎ। যদুর স্ত্রীকে মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াইব। তাই বলিয়া নিজের স্ত্রীর বাক্সে অপরের ফটো সহ্য করিতে হইবে? অসম্ভব। পৌরস গর্ব গর্জন করিয়া উঠিল, না, থাকবে না, থাকতে পারে না। নিজের হাতে আমার সামনে দেশলাই জেলে পোড়াও। স্ত্রী কোনো কথা না কহিয়া ছবিখানি লইয়া বাক্সের ডালা খুলিয়া নিচের খোপে রাখিলেন। ধীরে সুস্থে চাবি লাগাইলেন। চাবির রিং দূরে শাড়ির আঁচলে ভালো করিয়া বাঁধিলেন। তাহার পর বিছানার ধারে পা ঝুলাইয়া গম্ভীরভাবে কহিলেন, আর কি হুকুম আছে? কি অদ্ভুত নির্লজ্জতা! সহসা বাসনা জাগিল সেই নিটোল তাজা গালের ওপর দিয়ে এক চর কষাইয়া। সম্পাদক মহাশয় সাবধান, পত্রিকাখানা আবার বাড়ির ঠিকানায় পাঠাইবেন না। কিন্তু এটা অতি আধুনিক সভ্যযুগ, তাই কষ্টে বাসনা সংবরণ করিলাম। তবে স্বীকার করুন আর নাই করুন, বর্বর যুগের পুরুষরা অনেক সুখী ছিল। সভ্যযুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোনো অস্ত্র নাই। অতএব সেই অস্ত্রই হানি। এই বিনয়টি তোমার কে? স্ত্রী মুখ টিপিয়া হাসিয়া কহিলেন, তাও বোঝনি এতক্ষণে? ধন্য বুদ্ধি তো। তাহলে ও তোমার প্রেমিক? অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো, নচেত বন্ধুও বলতে পারো। রেখে দাও তোমার ভদ্রতা, বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছ? কি মুশকিল, বিয়ের আগে পড়ো না তো কি বিয়ের পরে পড়ব? ছি ছি ছি, কথাটা বলতে তোমার লজ্জা করলো না? স্বামী ছাড়া অন্য একটা পুরুষকে। উফ, হাসালে তুমি। মাথা নেই তার মাথা ব্যথা। বিয়ের আগে স্বামী পাবো কোথায়? কিন্তু কিন্তু তুমি না হিন্দুর মেয়ে? অনুরা অবস্থায়। স্ত্রী একবার নড়িয়া চড়িয়া বসিয়া কিছু গম্ভীরভাবে কহিলেন, হিন্দুর মেয়ে বলতে তোমার ধারণাটা কি? নীতিরত্নমালার একটি পরিচ্ছেদ? হিন্দুর মেয়ে তাই বুড়ো বেলাটাও ভবিষ্যৎ পতিদেবতার নামে উইল করে রাখবে, এই আশা? ক্রোধে মুখে উচিত কথা জোগাইল না। উল্টে বলিলাম, আমি অন্তত তাই মনে করি। তোমাকে বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম? পাঠক দেখুন, মিথ্যা কথা বলি নাই। স্ত্রী কিন্তু লজ্জিত মাত্র না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, করনি সেটা তোমার বুদ্ধমের জন্য, আমার জন্য নিশ্চয়ই নয়। তবে করলে আমি তোমার টেবিলের ড্রয়ারে দুখানা পুরানো প্রেমপত্র, কি চুলের কাঁটা অথবা খেলামুখী একটা ফটো দেখলে মূর্ছা যেতাম না।
দেখছেন তো, এখনকার মেয়েদের সহিত কথায় পারিবার যোগ কোথায়? উপন্যাস পড়ার কুফল আর কি। গোম হইয়া গিয়াও হঠাৎ দাঁতে দাঁত চাটিয়া বলিলাম, বটে, মূর্ছা যেতে না? না। উফ, একটা দস্তুর মতো প্রেমে পড়িয়া যদি দেখাইতে পারিতাম, দেখিতাম ঈর্ষা বস্তুটি কেমন। কিন্তু না, জমার ঘরে মোটা অঙ্ক থাকিতেই যাহা পারি নাই, আজ এখন খরচের খাতায় নাম লিখাইয়া। তাছাড়া আর কি, বিবাহ মানেই তো খরচ হইয়া যাওয়া। স্ত্রী কি মনে করিয়া কোমল কণ্ঠে কহিলেন, মিথ্যে মন খারাপ করছো কেন বলো তো? যাও, বন্ধুরা বসে রয়েছে, খেলো গে। আশ্চর্য, এই কোমলতার মধ্যে ছলনার আভাস পাইলাম না। তবু স্বামিত্বের অভিমান। ক্ষুব্ধ কণ্ঠে কহিলাম, মিথ্যে মিথ্যে মন খারাপ? তার মানে দাম্পত্য জীবনের পবিত্রতা মানো না? ও বাবা, মানি না আবার, বিলক্ষণ মানি। মানি বলেই তো বিয়ের দিন 3খানা ডাক টিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম। পূর্ব কথায় যবনিকা পাঠক। এখন আমার পবিত্র দাম্পত্য জীবনের মাঝখানে নাক গলাতে এসো না। প্রৌঢ় হইতে গিয়াও কেমন পারিলাম না, খাপছাড়া গলায় কহিলাম, তা তাকেই বিয়ে করলে না কেন? বিয়ে? স্ত্রী হাসিয়া উঠিয়া কহিলেন, কি সাংঘাতিক! সাংঘাতিক অমন একখানা খাঁটি প্রেম বিয়ে করে নষ্ট করতে আছে? বিয়ে মানেই তো প্রেমের জবাই। রণক্ষেত্রে নীতি মানিলে চলে না, তাই বলিয়া উঠিলাম, কেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না? ভালোবাসা থাকতে পারে, থাকেও, তাই বলে প্রেম না। তুমি হাসিয়ে ছাড়লে দেখছি। দেখুন, আমারই অস্ত্রে আমাকেই ঘায়েল। উফ, অথচ এ যাবৎ ভাবিয়া আসিয়াছি আমার চিন্তাধারা কি মৌলিক। বাঘের ঘরে ঘোষের বাসা আর কাহাকে বলে? কিন্তু পুরুষের মুখে মানায় বলিয়া কিছু, আর সব কথা স্ত্রীলোকের মুখে মানায় না। রাগ ভরে বাড়ি হইতে বাহির হইয়া গেলাম, কিন্তু কতক্ষণের জন্যই বা? রাস্তার বাহির হইয়া যাওয়া চলে, রাস্তায় থাকিয়া যাওয়া চলে না। ফিরিতেও হইল, খাইতেও হইল। খাইলাম বটে, কিন্তু রাগ যে একটুও পড়ে নাই তাহা জানাইয়া দিতে মুখ ভার করিয়া রহিলাম। রাত্রি হইল, শইতে আসিতেও হইল। হায়, সেই শয্যাতেই যে শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করেন। কিন্তু কি করিব, ঘরে যে দ্বিতীয় জায়গা আর নাই। ক্রমশ বুঝিতে পারিলাম তিনি আসিলেন। চুড়ির রুনুঝুনু বাজিয়া উঠিল। একান্ত কাছে কে বসিল, কাহার উষ্ণ স্পর্শ আমার গণ্ডদেশে। চোখ মেলিয়া চাহিলাম, সঙ্গে সঙ্গে মনে হইল সেই ধৃষ্ট অপদার্থ বিনয়টা ঠিক মেয়ের সঙ্গেই প্রেম করিয়াছিল। গৌর ললাটে একটি ছোট্ট সিঁদুরের টিপ, ঈষৎ প্রশ্ন হাস্যরঞ্জিত অধরপুট উজ্জ্বল হইয়া উঠিয়াছে চমৎকার মুক্তার মতো দাঁতের আভায়। এই নাও বলিয়া তিনি আমার হাতে একতারা কাগজ তুলিয়া দিলেন। কি এ? সেই হতভাগার চিঠির তাড়া বুঝি? ছুঁড়িয়া ফেলিয়া দিতে যাইতেছিলাম, চোখ আটকাইয়া গেল। ছি ছি, কি লজ্জা! এ যে আমারই আজন্ম বিরহী কৌমার চিত্তের উচ্ছ্বাস। না, চাহিয়াও বুঝিলাম পত্নী হাসিতেছেন। আবার কণ্ঠস্বর, আর এই নাও বিনয়ের ছবি, ইচ্ছে হয় পুড়িয়ে ফেলতে পারো। বিনয়টি নয় কেউ নেই, ছবিখানা হচ্ছে বায়োস্কোপের। তাহাকে আর কথা কহিতে দিলাম না, কাছে টানিয়া লইলাম। তাহার পরে না, থাক, পাঠকগণকে অনেক কথা বলিয়াছি, এইবার একটি শেষ কথা বলিয়া বিদায় লই। পত্নীর সহিত প্রেমও অসম্ভব নয়। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প পত্নী ও প্রেয়সী। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।